লাবণ ইসলাম আলমারি থেকে একটা পুরনো ডায়েরি বের করেন। একটা সময় খুব ডায়েরি লিখতেন তিনি। এখন আর আগের মতো লেখাটাই হয় না। তিনি ডায়েরিটার মাঝ বরাবর খুললেন। সেখানে তার নিজ হাতে গোটা গোটা অক্ষরে লেখাগুলির উপরে চোখ বুলান। আজ 7 বছর পূর্ণ হয়েছে আমাদের বিয়ের। আল্লাহর অশেষ রহমতে আমাদের ভালোবাসার কোনো কমতি নেই এই সংসারে। তবে এত ভালোবাসার মাঝে একটি সন্তানের জন্য হাহাকার লাগে মাঝে মাঝে। আজ 7 বছর ধরে আমি একটা সন্তানের আশায় আছি। লাবণী ইসলাম ডায়েরির পরের পাতা উল্টায়। তার হাত দুটো মৃদু মৃদু কাঁপছে। আমি আজ আমার সন্তানকে আমার কোলে পেয়েছি। আল্লাহ আমায় সুখের ঘরটাকে আলোয় পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু এই সন্তানকে পেতে আমার 9 মাস কষ্ট করতে হয়নি। গতকাল রাত 3টায় মা আর বাবা এসে আমার কোলে এই মিষ্টি সোনাকে দিয়ে গেছেন। বাবুকে আমার কোলে নেওয়ার সময় আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, এত সুন্দর বাচ্চাটা কার? কার বাচ্চা আমাকে দিয়েছ? বাবা বলল, মা, তোকে একবার আমার এক প্রিয় বন্ধুর কথা বলেছিলাম না, যে তোর জন্য অনেক মিষ্টি আর ফল দিয়ে যেত? এই শিশুকন্যাটা তার নাতনি। বাবার এই কথা শুনে আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি বুঝতে পেরেছিলাম বাবা তার যেই বন্ধুর কথা বলেছিল সে কোনো মানুষ নয়। আমি যে সেদিন মায়ের সাথে কথা বলার, জিনের সাক্ষাৎ পাওয়ার ঘটনাটা শুনে ফেলেছিলাম, সেটা বাবা মাকে কখনোই জানতে দেয়নি। আমি মনে মনে ভাবলাম, একজন জিনের নাতনি তো মানুষ হওয়ার কথা নয়। আমি ভয় পেয়ে বাচ্চাটাকে আবার বাবার কোলে দিয়ে দিলাম। বাবা বলল, মা, বাচ্চাটাকে তোর কাছে দিলাম। ওর মা বাবা এখন থেকে নেই। তোর কাছে আমার অনুরোধ, তুই এই 40 দিনের শিশুর 18 বছর হওয়া পর্যন্ত তুই একে মাতৃস্নেহে বড় করে তুলবি। বাবার এই কথা বলে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দিলেন। এবার আমি তাকে কোলে নিয়ে রাখলাম। বাবা একটা ছোট্ট পুটলি আমার হাতে দিলেন। আমি পুটলির ভেতরে উকি দিলাম, দেখলাম ভেতরে অনেকগুলি তাবিজ। বাবা আমাকে ফিসফিস করে বললেন, প্রতি আরবি মাসের প্রথম চাঁদে এই তাবিজগুলি একটা একটা করে বাচ্চাটার বাহুতে বেঁধে দিবি। যেদিন তার 18 বয়স পূর্ণ হবে সেদিন থেকে আর লাগবে না। তারপর থেকে এই মেয়েটা যেখানে চলে যেতে যাবে আমি যেন বাধা না দিই। এই বলে বাবা আমার হাতে একটা পুরনো কাগজ দিলেন। ওখানে হিজিবিজি করে কি কি লেখা যেন। তারপর বাবা মা বের হয়ে গেলে বাসা থেকে আমাকে আর কিছু বলার সুযোগ দেন নাই তারা। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে ভালো করে দেখতে লাগলাম। এত সুন্দর একটা বাচ্চা, কি যে মায়া মায়া মুখ। জিন জাতের বাচ্চা বুঝি এত বেশি আদুরে আদুরে হয়? আমি তাকিয়ে দেখি তার ছোট্ট বাম বাহুতে একটা তাবিজ বাঁধা। আমি আমার বাচ্চাটাকে বুকের সাথে শক্ত করে আটকে রাখি, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি নাম না জানা এই রহস্যময় শিশুর প্রেমে পড়ে যাই। লাবণী ইসলাম এবার ডায়েরিটাকে বন্ধ করলেন। তার মনে আছে এখনো, যেদিন তার বাচ্চাটাকে বাবা মা তার কোলে দিয়ে গেলেন, সেদিন তার স্বামী বাসায় ছিলেন না, অফিসের কাজে বাইরে। তিনি পরদিন বাসায় এসে স্ত্রীর কোলে এই বাচ্চাকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বাচ্চার বাবা মায়ের ব্যাপারে কিভাবে পেলে এসব প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন লাবণীকে। কিন্তু লাবণী ইসলাম তার একটি কথারও জবাব দিলেন না। তিনি শুধু এতটুকুই বলেন, যদি সত্যি আমাকে কখনো ভালোবেসে থাকো তাহলে এই বাচ্চাটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করো না। এই কথা শোনার পর আশরাফ হোসেন আর কখনো কিছু জিজ্ঞাসা করেনি। কিন্তু এর ঠিক 4 মাস পর তিনি বিদেশে চলে যান। এরপর লাবণী ইসলাম বাচ্চাটাকে নিয়ে সবার নজর এড়িয়ে অন্য শহরে চলে আসে। তারপর থেকে শুরু হয় 2 মামের সংসার। লাবণী ইসলাম ডায়েরি রেখে অনিলার রুমের দিকে যান। তাকে অনেক কিছু বলার আছে, এখনই সময়, পরে নয়তো অনেক দেরি হয়ে যাবে। তিনি রুমে ঢুকে দেখেন অনিলা আয়নার সামনে এক দৃষ্টিতে তাকিয়েছে। কিরে, নিজেকে এত দেখছিস? লাবণী ইসলাম মেয়ের বিছানায় বসেন। মা, দেখো তো, আমি আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে গেছি। অনিলা মায়ের দিকে অবাক ভঙ্গিতে তাকায়। লাবণী ইসলাম মেয়ের দিকে ভালো করে তাকালেন। তিনি দেখলেন অনিলাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দরই লাগছে। চোখগুলো যেন আরও ডাগর ডাগর হয়েছে। খানিকটা উচ্চতা বেড়ে গেছে অনিলার। লাবণী ইসলাম অবাক হওয়ার ভান করে বলল, আরে তাই তো, আমার মেয়ে তো অনেক সুন্দর। কিরে, প্রেমে টেমে পড়লি নাকি কারো? মেয়েরা তো সবচেয়ে সুন্দর প্রেমে পড়লে হয়। একথা বলে লাবণী ইসলাম জোরে হেসে দিল। অনিলা মায়ের কথা শুনে অবাক হলো। তার মা তার সাথে কখনো এত ফ্রি হওয়া কথা বলে না। কি যে হলো মায়ের? অনিলা ভাবতে লাগলো, কিন্তু আসলে কি মেয়েরা প্রেম করলে এত সুন্দর হয়? তাহলে কি সেও প্রেমে পড়লো? অনিলা লজ্জা পেতে থাকে। সে জানে যে সে কার প্রেমে পড়তে পারে। অনিলা মায়ের সামনে থেকে সরে যায়। মাকে কোনোভাবে মনের অবস্থা বোঝাতে চায় না। লাবণী ইসলাম মেয়ের বিছানায় গম্ভীর মুখ করে বসে আছে। অনিলার পরিবর্তনগুলি খুব পরিষ্কারভাবে দেখা দিচ্ছে। সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে। অনিলার সাথে কথা বলতে হবে। তিনি মনে মনে ভেবে নিলেন কীভাবে অনিলার সাথে আলাপ শুরু করবেন। আফসানা আর আহমদ একসাথে বসে আছেন। দুজনকে খুব চিন্তিত দেখাচ্ছে। তাদের রচিস চাচা কয়েকদিনের জন্য কোথায় জানি গেছেন, কিন্তু আহমদ দাদাজান আর আব্বুজানকে বলেছিল রশিদ বেগ যেন তাদেরকে এখানে রেখে
কোথাও না যায়, কিন্তু তিনি এই কথা অমান্য করলেন কেন? আহমদ আর আফসানা বুঝে আসছে না। ভাইজান, আমাদের এখানে এভাবে রেখে চাচাজান কোথায় গেল? উনি কি ঠিক করলেন ব্যাপারটা? অবশ্য ঠিক করেননি, তাকে তো দাদাজান আর আব্বুজান আমাদের দেখাশোনার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এখন যদি আমরা দুজন কোনো সমস্যায় পড়ে যাই, তিনি কি জবাব দেবেন? আমাদের কণ্ঠে স্পষ্ট রাগ ঝরে পড়ে, তার চোখ লাল হয়ে আসছে। তাই তো দাদাজান রশিদ চাচাজানের অতীতের সব দোষ ক্ষমা করে তাকে পরিবারের সাথে রাখলেন, আর উনি কিনা আমাদের আদেশ অমান্য করেন। আফসানা ভাইয়ের সাথে সুর মেলালেন। রশিদ বেগ অতীতে তাদের জিন সমাজের সালমান বেগের বিরোধীদের সাথে হাত মিলিয়ে তাদের ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের কাছে এসে খবর পৌঁছানোর পর খুব ক্ষমা চেয়ে পুরো জিন সমাজে আসেন। সালমান বেগের দয়া হয়, তিনি তার বাবা সলেমান বেগের সাথে পরামর্শ করে রশিদ বেগকে ক্ষমা করে তাদের সাথে রেখে দেন। আহমদ ভাবে তার চাচাজানের এই গায়েব হওয়ার খবর তাদের আব্বুজানের কাছে কোনোভাবে পৌঁছে দেবে। আহমদ ভাবছে কিভাবে তার আব্বুর কাছে রশিদ বেগের গায়েব হওয়ার খবর পৌঁছা যায়। সে এখানে আফসানাকে একা রেখে যেতে পারবে না, আবার তারা দুজনে একসাথে যেতে পারবে না, কারণ অনিলা এখন খুব গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, যে কোনো সময় তাদের কারো সাহায্য লাগবে। আর আহমদ বা আফসানা এখনও সেই সময় আসে নাই যে তারা চোখের পলকে স্থান পরিবর্তন করবে। আহমদ চিন্তায় পড়ে যায়। ভাইজান কি ভাবছেন? আফসানা ভাইয়ের চিন্তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। ভাবছি কিভাবে আব্বুর কাছে খবর পৌঁছাবো, আমি তো তোকে একা রেখে যেতে পারি না। আরে ভাইজান, আপনি এই পারেশানিতে আছেন কেন? আপনি নিশ্চিন্তে রওনা হয়ে যান, আমি আল্লাহর উপর ভরসা করে একাই থাকতে পারবো। আর কয়েকটা দিনের তো ব্যাপার, কোনো সমস্যা হবে না। আফসানা ভাইকে সাহায্য করে, কারণ এই মুহূর্তে আব্বুজানের কাছে খবর দেওয়া বেশি দরকার। আহমদ সিদ্ধান্ত নিতে পারছে না। তুই থাকতে পারবি তো বোন? কোনো সমস্যা দেখলে তুই চলে যাবি প্রাসাদে, দেরি করবি না একদম। আহমদ বোনকে বলে, যদি মন সায় দিচ্ছে না বোনকে একা রেখে যাওয়ার, আপনি নিশ্চিন্তে যেতে পারেন ভাইজান। আফসানা হাসি মুখ দিয়ে ভাইয়ার পেরেশানি দূর করার চেষ্টা করলেন। আহমদ তৈরি হয়ে বোনকে বিদায় দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে অনিলাকে দেখে যেতে বললেন। অনিলা কথা ভাবতে আহমদের সব চিন্তা নিমেষে দূর হয়। সে অনিলার রুমে প্রবেশ করে অনিলাকে কিছুক্ষণ আগে শাওয়ার থেকে বের হয়েছে অনিলার চুলে শ্যাম্পু পরে টাওয়াল দিয়ে মুছছে। আহমদ অনিলার একদম কাছে এসে অনিলার চুল ঝাড়ার পানি আহমদের মুখে এসে লাগে। আহমদ মনে হয় যে যদি এভাবে সারা জীবন অনিলার পাশে দাঁড়িয়ে তার চুল মশা দেখতে পারতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আহমদকে এখন যেতে হবে। সে অনিলাকে মনে মনে বিদায় জানিয়ে বের হয়। আহমদ যখন বের হয় তখন অনিলার মনটা যেন কেমন করে ওঠে। হুট করে তার মন ভার ভার লাগা শুরু হয়। আহমদ গিয়েছে অনেকদিন হলো, কিন্তু এখনো ফেরেনি। আফসানা খুব চিন্তায় পড়ে গেল। এতদিন তো লাগার কথা নয়, তার ভীষণ ভয় লাগা শুরু হয়। সে কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে অনিলা 18 বছরে পা দিতে মাত্র কয়েকদিন বাকি। এখন কোনোভাবে আফসানা এখান থেকে যাওয়া যাবে না, কিন্তু ভাইয়ের চিন্তায় আফসানার অবস্থা খারাপ। আফসানা বাসাতেই থাকে। এর মাঝে অনিলা কয়েকবার এসেছে তাদের বাসায়। আফসানা ভালো করেই জানে অনিলা কেন এতবার আসছে তাদের বাসায়। আজ দুপুরে আবার অনিলার আসার কথা। সে নিজেই বলেছিল আসবে। আফসানা অনিলার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কয়েকদিন থেকে অনিলার শরীর মন কিছুই ভালো নেই। অনিলার মনে হচ্ছে সে বড় কোনো অসুখ বাঁধিয়েছে, কিন্তু অসুখটার লক্ষণগুলি বড়ই অদ্ভুত। যেমন হঠাৎ করে উচ্চতা বৃদ্ধি পাওয়া, গায়ের রং দুধে আলতার চেয়েও বেশি উজ্জ্বল হওয়া, রাতের বেলা একা একা ছাদে যেতে ইচ্ছে করা, এমন আরও অনেক কিছু। অনিলা এসব ব্যাপারে মায়ের সাথে তেমন আলোচনা করে ফল হয়নি। লাবণী ইসলাম যেন গায়ে লাগাচ্ছেন না, বরং অনিলা তার মায়ের কিছু কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছেন। তার মা তাকে জিনজাতি বিষয়ক কিছু বই কিনে দিয়েছেন, অথচ অনিলা এতটুকু বয়সে তার মা কখনো এইসব জিন ভূতের গল্পের বই কিনে দেননি। আর এখন কিনা বুড়ো বয়সে এসে এসব কিনে দিচ্ছেন, আর প্রতিদিন জিজ্ঞাসা করছেন পড়ছেন কিনা। অনিলা তার মায়ের এসব কর্মকাণ্ড দেখে বেজায় বিরক্ত। এমনিতে সে সারা দিন রাত আহমদের কথা ভাবতেই ব্যস্ত থাকে। সেই যে একদিকে তাকে স্বপ্ন দেখেছিল, এরপর আর কোনো খবর নেই। না অনিলার সাথে বাস্তবে দেখা নাই, না স্বপ্নে আসে। এটা নিয়ে অনিলার খুব কষ্ট হয়। সে আজও আহমদের বাসায়, যদি একবার দেখা পায় এই আশায়। দরজা খোলা রেখেছে যে, আহমদের ফ্ল্যাটের দরজা খোলা দেখে অনিলা আফসানাকে জিজ্ঞাসা করল, খুঁড়ে রেখেছো? কারণ আমি জানতাম আপনি আসবেন। আফসানা অনিলাকে হেসে উত্তর দেয়, হ্যাঁ কালকেই তো বলেছিলাম আজ এই সময় আসবো। অনিলা উদাস ভঙ্গিতে জবাব দেয়, আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কারো খেয়ালে আছেন? অনিলা আফসানাকে ভালোভাবে দেখে। আহমদের ব্যাপারে কৌশলে জিজ্ঞাসা করবে নাকি? আপনার ভাই চাচা কাউকে দেখছি না যে, কোথাও গেছে নাকি? অনিলা আর কৌতূহল ধরে রাখতে পারলো না আহমদের ব্যাপারে। শুধু তার ভাইয়ের কথা তো জিজ্ঞাসা করা যায় না, তাই ভদ্রতার খাতিরে তাদের চাচার কথাও জিজ্ঞাসা করলো। আমাদের আব্বুজানের একটা দরকারি কাজে ভাইজান আর চাচাজানকে পাঠিয়েছে, আমাকেও যেতে বলেছে। আমি বলেছি তারা ফিরে আসলে আমি যাব। অনিলার প্রশ্নের সাথে সাথে আফসানা উত্তর দিয়ে দেয়, কারণ সে আগে থেকে জানতো অনিলাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তার কয়েকদিন পর থেকে অনিলার মনে ভাবনা ফেলার সুযোগ থাকবে না।
আফসানা আর অনিলা আর কিছুক্ষণ কথা হয়, কিন্তু তাদের আলাপ আজ আর জমে ওঠে না। আহমদ মাথা নিচু করে বসে আছে, চারপাশে কাচের দেওয়াল, সারা শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়া। তীব্র যন্ত্রণায় সে চোখ মেলাতে পারছে না। আজ কয়েকদিন ধরে এভাবে আছে, বলতে পারবে না। আহমদ মনে করার চেষ্টা করেছিল কি হয়েছে তার সাথে। আহমদ যেদিন তার চাচা রশিদের গায়েব হয়ে ব্যাপারটা তার আব্বুজান আর দাদাজানের কাছে জানাতে বাসায় বেরোয়, সেদিন সে তাদের প্রাসাদের কাছাকাছি চলে গেছিল, কিন্তু যখনই সে প্রাসাদের সীমানায় পৌঁছে তখন কালো ধোঁয়া এসে তাকে ঘিরে ফেলে। সে কিছু বোঝাতে তাকে অচেতন হয়ে যায়, কিন্তু তার মনে হয় চেতনা হারানোর ঠিক আগ মুহূর্তে সে খুব পরিচিত কারো কণ্ঠ শুনতে পায়। আহমদ কাঁচের দেওয়াল ভেদ করে বাইরেটা দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। নিজেকে খুব অসহায় মনে হয় তার। রশিদ বেগ আহমদের দৃষ্টিতে দল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আহমদ তাকে দেখতে পাচ্ছে না। সে ঠিক দেখতে পাচ্ছে তাকে। রশিদ বেগ 900 বছরের ইচ্ছা পূরণ হতে চাচ্ছে। সে আজ মহা খুশি। এবার তাকে জিন প্রদান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রশিদ বেগ অট্ট হাসিতে ফেটে পড়ে। এই হাসি যদি কোনো মানুষ শুনতে পেত তাহলে সে ভয়ে অজ্ঞান হয়ে যেত। সালমান বেগ ও তার স্ত্রী নার্গিস বেগম পাশাপাশি বসে আছে। তাদের এত বড় প্রাসাদ খালি পড়ে আছে। আজ অনেকদিন হলো তাদের ছেলে মেয়ে এখানেই নেই। সালমান বেগের বোনের মেয়েকে তাদের জিন সমাজে ফিরিয়ে আসতে আহমদ বেগ ও আফসানা পাঠিয়েছে তার পিতা সালমান বেগ। তার পালিত কন্যা সাবরিন ও তার মানব স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড রেহাই দেওয়ার জন্য তাদের কন্যাকে খুব দরকার। সালমান বেগ তার পালিত কন্যা সাবরিনের সাথে খুব অভিমান করেছিল মানব স্বামী গ্রহণ করার কারণে, কিন্তু পরবর্তীতে যখন দেখলো সাবরিন এক কন্যা সন্তানের জন্ম দিচ্ছে, তার মেয়ে মানব রক্ত প্রবাহিত হচ্ছে, তখন তার মন গলে যায়। তিনি তার 40 দিনের নাতনির মায়ায় পড়ে যান। তিনি চেয়েছিলেন সবাই এবার একসাথে থাকবেন তাদের প্রাসাদে, কিন্তু জিন সমাজের কিছু অংশের বিরোধিতার মুখে তিনি তার প্রধান হারিয়ে নাতনিকে মানব সমাজের কাছে লালন পালন করতে দিয়ে দেন, আর তার মেয়ে আর তার মানব জামাতাকে আজীবনের জন্য কারাবন্দী হতে হয়। সুলেমান বেগ তার নাতনির নাম রাখেন বিলকিস, কারণ বহু বছর আগে সাবা নামক এক জাতি ছিল, তাদের রানীর নাম ছিল বিলকিস। তার পিতা ও মাতার মধ্যে একজন জিন আর একজন মানুষ ছিল, কিন্তু সলমান যখন তার নাতনি বিলকিসকে মানব জাতির কাছে লালিত পালিত হতে দেন তখন তিনি তার নামের ব্যাপারে তাদের কিছুই জানায়নি, তাই মানব সমাজে যে তার নাম রেখা হয় অনিলা। সলমান ভালো করে জানে একজন মানুষ আর জিনের সন্তান হয় তাদের বৈধ বিবাহের মাধ্যমে, তখন সেই সন্তান কতটা শক্তিশালী হয়ে ওঠে। সলমান বেগ তার বাবা সলমান বেগের ঘরে আসেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা চিন্তিত। পিসার পাশাপাশি যে আব্বুজান, আজ অনেক দিন ধরে আমার কিছুই ভালো ঠেকছে না। আহমদ মায়ের কাছে অনুরোধ। সলমান বেগ মাথা নিচু করে বললেন পিতাকে, কেন বেটা, কি হয়েছে? কি এত পেরেশানিতে আছো? সব কিছুই তো ঠিকঠাক চলছে না আব্বুজান? ঠিক নেই। আমার কয়েকদিন থেকে মনে হচ্ছে আপনার আদরের নাতি নাতনি কোনো সমস্যায় পড়েছেন। আবারও হতে পারে এটা আমার মনের ভোগ। সলমান বেগ কণ্ঠে যথেষ্ট চিন্তা ছাপ। বেটা, ওদের নিয়ে কোনো চিন্তা করিস না, রশিদকে তো পাঠিয়েছে ওদের সাথে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। সলমান বেগ তার পিতার কথা শুনে আরও বেশিটা অস্থির হয়ে ওঠেন। কেন যে তার বাবা রশিদকে বেগকে এত ভরসা করেন তিনি ভেবে পান না। রশিদ বেগের অতীতের কর্মকাণ্ড কারণে তাকে কখনোই ক্ষমা করতে পারেননি তিনি, কিন্তু পিতার সিদ্ধান্তকে শ্রদ্ধা দেখাতে তার সাথে সলমান বেগ তার কলিজার সন্তান টুকরো দুটোকে পাঠিয়েছেন। বেটা, আমার নাতি নাতনির চিন্তা তোকে যদি এতই পরেশান করে ফেলে তাহলে আমি বলবো আজও একজন জিন খাবরিকে পাঠিয়ে দেয় তাদের খবর জেনে আসার জন্য। তাছাড়া ভুলে গেলে হবে না, নতুন চাঁদ আসমানে দেখা দিতে অতি অল্প সময় বাকি আছে। সলমান বেগ জানে তার পিতা নতুন চাঁদের কথা বলে কি বোঝাতে যাচ্ছেন। তার পালক বোনের মেয়ে বিলকিস মানব শরীরে নতুন চাঁদ ওঠার সাথে সাথে জিনদের সমস্ত শক্তির উপসর্গ দেখা দিবে স্পষ্ট। সে সময় আহমদ আর আফসানা সেখানে থাকা জরুরি। সলমান বেগ তার পিতার সাথে কিছু না বলে এক জিন খাবরের সাথে কথা বলতে চলে যান। যতক্ষণ পর্যন্ত তার সন্তানদের ভালো খবর পাচ্ছে না তার মনে শান্তি নেই। অনিলার শরীর লক্ষণগুলি বেড়েই চলেছে। তার মনে হচ্ছে শরীরের চামড়া পুরো গলছে। সে নিশ্চিত তো মারা যাবে। মায়ের কষ্ট দেখে লাবণী ইসলাম মুখে চাপা দিয়ে কাঁদছেন। এই মেয়েকে তিনি এত বছর লালন পালন করেছেন, তার এমন কষ্টের সময় তিনি কিছুই করতে পারছেন না। অনিলাকে কোলে তুলে নেওয়ার সময় লাবণী ইসলাম বাবা একটা তাবিজের পুটলি লিখে কিছু লেখাসহ একটি কাগজ দিয়েছিলেন। লাবণী সেখানে পড়েছে, অনিলা যখন সাধারণ মানুষ থেকে অধিক ক্ষমতা সম্পন্ন জিন জাতিদের একজন হওয়া শুরু করবেন তখন তার মৃত্যুর সময় কষ্ট হবে। এ সময় তাকে যেন কোনো প্রকার ওষুধ সেবন করতে দেওয়া যাবে না, একটা বদ্ধ ঘরে আটকে রাখতে হবে। কিন্তু এ সময় যদি জিন জাতি হতে কেউ অনিলার পাশে থাকে তাহলে তার উপস্থিতির কারণে অনিলার এই ভয়াবহ যন্ত্রণা কিছুটা কম হবে। কিন্তু লাবণী ইসলাম জানে না অনিলা এই সময় কেউ তার পাশে থাকবে কিনা। লাবণী ইসলাম তার বাবা প্রিয় মিত্রের কথা ভাবেন, সে কি আসবে তার নাতনির কষ্টের সময় নাকি কাউকে পাঠাবেন। কিন্তু লাবণী ইসলাম কিভাবে বুঝবেন যে তারা এসেছে? তিনি
ভাবতে থাকেন। পাশের ঘর থেকে অনিলার গঙ্গানির শব্দ পাচ্ছেন তিনি। নিঃশব্দে চোখের পানি মুছলেন লাবণী। সারাটা আকাশ ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে পড়েছে। বাতাস খুব জোরে জোরে বইছে। সে কোনো সময় ভীষণ ঝড় শুরু হতে পারে। আফসানা বারান্দায় দাঁড়িয়ে আছে। তাকে খুব ভীত দেখাচ্ছে। তার ভাই আহমদের কোনো খবর নেই। সেই খবর তাদের প্রাসাদে পৌঁছাতে পারছে না কেন? আফসানা মোটামুটি নিশ্চিত যে তার ভাই কোনো বিপদে পড়েছে, কিন্তু এখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় জানা নেই তার ইচ্ছে করছে সব কিছু বাদ দিয়ে ভাইকে খুঁজে নিয়ে আসতে। খুব জোরে বিদ্যুৎ চমকালো। আফসানা ভয় পেল, ভিতরে চলে এলো। জিন জাতির জন্য ঝড়, বাজ এবং বিদ্যুৎ চমকানো খুবই বিপজ্জনক। আফসানা হঠাৎ মনে হলো ঘরে কেউ ঢুকেছে। সে ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বলল, কে এসেছে ওখানে? যদি নিজের জান প্রিয় হয় এই মুহূর্তে স্থান ত্যাগ করো। আফসানার চোখের রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেল। তার চোখের সামনে যেন ঠিকরে ঠিকরে সবুজ আগুন বেরোচ্ছে। আমাকে জিন প্রধান এখানে পাঠিয়েছে। আমার নাম আসাদ, দয়া করে আপনি শান্ত হন। একটি শীতল কিন্তু গম্ভীর কণ্ঠ আফসানা বলল, সামনে হাজির হয়ে কথা বলো। আফসানার কণ্ঠ এখনো শান্ত হয়নি, তার চোখ রাগে জ্বলছে। একটা লম্বা পুরুষ অভয় ধীরে ধীরে আফসানার সামনে এলো। সে মাথা নিচু করে আফসানার সামনে দাঁড়িয়েছে। আব্বুজান তোমাকে পাঠিয়েছে? জি, তিনি বেশ কয়েক যাবৎ আপনাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনারা এখানে ভালো আছেন কি না আমাকে দেখতে পাঠিয়েছে। আফসানার মনটা নরম হয়ে গেল। সে মনে মনে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করলো। তাদের পিতার মনে মহান আল্লাহ জানিয়েছে যে সন্তানরা পারেশানিতে আছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আফসানা উত্তর দেয়। সে মনে মনে বলে, আহমদ ভাই তাহলে প্রাসাদে পৌঁছায়নি? তাহলে পৌঁছালে তো তাদের আব্বুজান এই খাবরিকে এখানে পাঠাতো না। আফসানার ধারণা তাহলে ঠিক তার ভাই বিপদে পড়ছে। সে খবরিকে বলল, কিন্তু আহমদ ভাই বেশ কয়েকদিন আগে প্রাসাদে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ফিরে আসেনি। একথা বলার পর আফসানা বিমর্ষ হয়ে পড়ে যায়। ভাইজান আমাদের চাচাজান রশিদ বেগের গায়েব হওয়ার খবর পৌঁছে দিতে রওনা হয়েছিলেন। এখনও বুঝতে পারছি না তিনি পৌঁছাননি প্রাসাদে। দয়া করে আপনি পারেশান হবেন না। আমি একটা খবর পেয়েছি, কিন্তু এটা হুজুর প্রধানকে জানানো হয়নি। আমি যখন রাজপ্রাসাদ থেকে এখানে আসার উদ্দেশ্যে বেরোই তখনই আমাকে একজন পাহারাদার এই খবর দিয়েছে। আমি খবরের সত্যতার ব্যাপারে নিশ্চিত না হয়ে হুজুর প্রধানকে পারেশানিতে ফেলতে চাই না। কিন্তু কি খবর পেয়েছ? কোনো ভনিতা না করে জলদি বলো। আফসানা আবার ভয়ঙ্কর হুঙ্কার। তার হুঙ্কার শুনে খাবরি আসাদ ভয়ে কুঁকড়ে যায়। সে মাথা নিচু করে বলে, কয়েকদিন আগে প্রাসাদে এক জিন পাহারাদার এক শিশুপুত্র প্রাসাদের বাইরে খেলা করার সময় ছোট্ট হুজুর আহমদ বেগকে প্রাসাদের দিকে আসতে দেখে, কিন্তু প্রাসাদে প্রবেশ করার আগে ওনাকে ভয়ঙ্কর রকমের কালো ধোঁয়ার মতো কিছু ঘিরে ফেলে। সেই শিশুটি এইটা দেখার সাথে সাথে তার পিতাকে ডেকে আনতে যায়, কিন্তু সে এসে দেখে সেখানে কিছুই নেই। এটুকু বলে খবরে আসাদ থেমে যায়। আফসানা তাদের বিশাল আরাম কেদারাতে বসে আছে। সে বুঝতে পেরেছে তার ভাইয়ের সাথে কী হয়েছে। তাদের প্রাসাদের মধ্যে শুধু তিনজনের কালো ধোঁয়ার মতো রূপ ধরার ইখতিয়ার আছে। সেই তিনজনের হচ্ছে তাদের দাদা সলমান বেগ, তাদের পিতা সলমান বেগ এবং তার দুঃসম্পর্কের চাচা রশিদ বেগ। রাগে আফসানার চোখ ঠিকরে আগুন বেড়েছে। রশিদ বেগের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে তার। দাদাজান কত ভরসা করে পাঠিয়েছিল তাদের সাথে, তার এই রক্ষকে যে ভক্ষকের রূপ নিল। দাদাজান ভুল হয়েছে তাকে আবার বিশ্বাস করা, কিন্তু আহমদ ভাইকে কোথায় লুকিয়ে রেখেছে ভাবতে পারছে না। সে বুঝতে পারছে না এই খবর প্রাসাদে তার পিতাকে কিভাবে জানাবে, নাকি নিজেই ভাইকে উদ্ধার করে জন্য বেরিয়ে পড়বে। আপনি চাইলে আমি প্রাসাদে এই খবরটা পৌঁছে দিয়ে আসতে পারি। হুজুর প্রধানকে লাগবে না যে কার এত দুঃসাহস হয়েছে যে ছোট হুজুরকে কায়েদ করে। না, এখনই আব্বুজানকে বলার দরকার নেই, কিন্তু ভাইজানকে নিয়ে গেছে এ ব্যাপারে আমি নিশ্চিন্ত। আফসানা খাবরিকে আসাদকে দিকে জল জল ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলে, দয়া করে আপনি আমাকে তার নাম বলুন। আমি এখনই সমস্ত শক্তি ধ্বংস করে দিয়ে তাকে হত্যা করে আসবো। শুধু দয়া করে তার নামটা আমাকে বলুন, অনুমতি দেন। আসাদের কণ্ঠে অনুগত্য দৃঢ়তা প্রকাশ পায়। সে পারলে এক মুহূর্তে তার সমাজপুত্রকে মুক্তি করে আনে শত্রুর কয়েদ থেকে। চারিদিকে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাচ্ছে। আহমদকে কাছের ঘরেতে বন্দি রেখেছে রশিদ বেগ, কিন্তু এখনও আশেপাশে নেই। ঝড়কে জমের মতো ভয় পায় সে। আহমদ বুঝতে পারছে এখন রশিদ বেগ তার কাছাকাছি নেই, কারণ সে যতক্ষণ এখানে ছিল ততক্ষণ আহমদের দৃষ্টিকে সে তার বধশক্তির মাধ্যমে দুর্বল করে রেখেছে, যেন সে কাছের দেওয়ালের বাইরে কিছু করতে না পারে। কিন্তু এখন সে দূরে থাকতে আহমদকে বাইরে সব কিছুভাবে স্পষ্ট দেখতে পাচ্ছিল। আহমদ বুঝতে পারছে তাকে এক গহীন জঙ্গলে আটকে রাখা হয়েছে। তার চারপাশে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে। সূর্যের আলো খুব কম পৌঁছাতে পারে এখানে। এখনই পালানোর মোক্ষম সময়। আহমদ মনে মনে ভাবতে থাকে, যদি এই ঝড় বৃষ্টি তার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আহমদ তার সমস্ত শক্তি দিয়ে কাচের দেওয়াল ভেদ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার চেষ্টা বারবার বিফল হতে থাকে। আহমদ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। অনিলার কথা মনে পড়ে যায় আহমদের। অনিলা না জানি এখন কেমন আছে। আহমদ বুঝতে পারছে না যে চাঁদ উঠে গেছে কিনা, এমন
কি এটা বুঝতে পারছে না যে এখানে কয়েকদিন ধরে আছে। সে ভাবে যদি এমন হয় যে চাঁদ উঠে গেছে আর আফসানা কোনো কারণে অনিলের সাথে না থাকতে পারলে তাহলে অনিলের জন্য মারাত্মক কষ্টকর হবে। আবার সে যখন বুঝে ফেলবে যে মানব সমাজে সে আর থাকতে পারবে না, তখন হয়তো অন্য কোনো জিনের অঞ্চলে চলে যেতে পারে। আবার রশিদ বেগ তাকে কয়েদও করে ফেলতে পারে। আহমদ আর কিছু ভাবতে পারে না, সে কাছের দেওয়াল শেষ করে বসে পড়ে। আফসানা আর খবরে আসাদ তাদের ছাদের উপর দাঁড়িয়ে থাকে। এদিক ওদিকটা ঝড় থেমে যায়, কিন্তু আকাশ এখনো পরিষ্কার হয়নি। আফসানার চিন্তা হচ্ছে চাঁদ আসমানে দেখা দিতে আর মাত্র 2 দিন বাকি। আহমদকে রশিদ বেগের কয়েদ থেকে মুক্ত করে নিয়ে আসতেই হবে এই 2 দিনের মধ্যে। কিন্তু রশিদ বেগ আহমদকে কোথায় কয়েদ করে রেখেছে আগে সেটা জানতে হবে। আফসানা ভাইকে উদ্ধার করার কৌশল আটকেছে মনে মনে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই। কাবরি আফসানার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। বলে ফেলো যা বলতে চাও। আমাদের কাছে জানতে হবে রশিদ বেগ ছোট হুজুরকে কোথায় রেখেছে। সেটা জানা গেলে তাকে উদ্ধারের জন্য আমরা অতি দ্রুত বের হতে পারবো। নিজেকে এত হুঁশিয়ার ভেবো তোমরা কি মনে হয়? এই কথা আমি ভেবে দেখিনি। আফসানা খবরে আসাদকে পুরোপুরি না শুনে ধমক দেয়। জি আমি বুঝতে পারছি আপনি অবশ্যই এই ব্যাপারে ভেবেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি রশিদ বেগের আস্তানা কোথায় এটা জানার জন্য কোনো জিনকে পাঠাবো কি না, আমি এ ব্যাপারে আপনার অনুমতি চাচ্ছিলাম। খবরি আসাদ আফসানাকে বুঝিয়ে বলে। আফসানা মনে মনে ভাবে এটা খবরি ঠিকই বলছে, এভাবে সময় নষ্ট করলে শুধু নষ্টই হচ্ছে। তার চেয়ে ভালো কিছু সাধারণ জিন সেবকদের পাঠিয়ে দেয় ভাইজান কোথায় বন্দি আছে সেটা খুঁজে বের করতে হবে। হাতে একদম সময় নেই। ঠিক আছে তুমি কিছু জিন সেবকদের পাঠিয়ে দাও, কিন্তু তাদেরকে সতর্ক করে দিবে যেন এসব ব্যাপারে কোনোভাবে প্রাসাদে না পৌঁছায়, আর যেন দ্রুত সম্ভব তারা যেন ভাইজানের খবর আমাকে এনে দেয়। আপনি একদম পারেশান হবেন না। আমি কিছু শক্তিধর জিন সেবককে পাঠিয়েছি, ইনশাআল্লাহ ওরা ভোর সূর্য ওঠার আলে ছোট খুচুরের খবর নিয়ে আসবে। একথা বলে আশা দূরে যায়। আফসানা ছাদে দাঁড়িয়ে অনিলার কথা ভাবতে পারে। অনিলার শরীরের হাল এখন নিশ্চয়ই বেশি ভালো না। সে উড়ে এসে অনিলার রুমের বারান্দায় যেয়ে দেখে আফসানা দেখে অনিলা ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে, বিছানায় এপাশ ওপাশ করছে আর আল্লাহকে ডাকছে। আফসানা ভীষণ মায়া হলো অনিলাকে শিখে। সে চিন্তা করে অনিলার পাশে যেয়ে কিছুক্ষণ বসবে, কারণ তার ভাইজান যদি পরে কখনো জিজ্ঞাসা করে যে তার অনুপস্থিতিতে সে অনিলার পাশে ছিল কিনা, তখন আফসানা কি জবাব দেবে। আফসানা অনিলার বারান্দায় কাঠের দরজা ভেদ করে তার পাশে বসলো। তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আর সারার সাথে সাথে অনিলার গোঙানির শব্দ থেমে যায়। অনিলার মনে হচ্ছে তার পাশে কেউ বসে আছে। তার কাছ থেকে খুব সুঘ্রাণ ভেসে আসছে অনিলার নাকে। তার শরীরে তীব্র যন্ত্রণা অনেকটা কম লাগছে। সে চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু যন্ত্রণাতে কমে আসতে তার 2 চোখে রাজ্যের ঘুম নেমে আসলো। অনিলার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আফসানা এখনও অনিলার রুমের পাশেই আছে। সে অনিলার দিকে তাকিয়ে তার প্রিয় ফুফুজান সাবরিনের সাথে তার মেয়ের বিলকিসের চেহারা হুবহু মিল আছে, এবং সময় যত ঘনিয়ে আসে বিলকিস আরও বেশি রূপবতী হয়ে উঠছে তার মায়ের থেকে। কিন্তু সে যে শুধু রূপবতী হবে না, সে হবে তাদের জিন সমাজের মধ্যে অন্যতম ক্ষমতাধারী জিন কন্যা। কেননা তার মধ্যে জিন আর ইনসান 2 জাতির সমস্ত সত্তার গুণাগুণ আছে। কিন্তু বিলকিস তখনও পুরোপুরিভাবে এই সব ক্ষমতার অধিকারী হবে যখন সে তাদের জিন অঞ্চলের কোনো ক্ষমতাধর জিন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আফসানার মাথায় হঠাৎ চিন্তা আসে যে তার ভাইজানকে বিলকিসকে 40 দিন শিশু অবস্থায় দেখে এত বছর পাওয়ার ভালোবাসার অপেক্ষা করে আছে। একথা তাদের দাদাজান, আব্বুজান, আম্মি কেউ জানে না, শুধুমাত্র আফসানা আর রশিদ বেগে জানে। একথা আফসানার মাথায় আসতে এক ঝটকায় দাঁড়িয়ে যায়। দাদাজান ব্যাপারটাকে কিভাবে নিবে? এতদিন এটা তার দিমাগে আসেনি। আফসানা আবার ভীষণ পারেশানিতে পড়ে যায়। খবরে আসা 3 জন শক্তিশালী জিনকে আদেশ করে আহমদ বেগকে খুঁজে আনার জন্য। এই 3 জনের জিনের 3টি বিশেষ ক্ষমতা আছে। এদের একজন বিকট আওয়াজের প্রতিধ্বনির মাধ্যমে থাকা অদৃশ্য বস্তুর অস্তিত্ব টের পায়, অপরজন মাটি, সমুদ্র, বাতাসে লুকিয়ে থাকা যে কোনো বস্তুকে খুঁজে এনে দেয়, আর আরেকজন কঠিন তরল বায়বীয় বস্তুর সাথে মিশে তার গুণাগুণ নষ্ট করে দিতে পারে। খবরে আসাদ ভেবে দেখলো এই 3 জন জিনের নজর থেকে আহমদকে কোথাও লুকিয়ে রাখা সম্ভব হবে না। ভোরের আলো ফোটার আগেই আহমদকে খবর এনে দিতে পারবে। আসাদ তাদের জিন অঞ্চল উত্তর পূর্ব দিকে যাওয়ার হুকুম দেয়, কারণ ওদিকটায় জিন এবং ইনসান উভয়ে আনাগোনা খুব কম। ওদিকে কোনোভাবে লুকিয়ে রাখা হতে পারে আহমদকে। আহমদ অনেকক্ষণ চেষ্টা করে যাচ্ছে কাছের জানলা ভেদ করে, এখনও রশিদ বেগ কাছাকাছি আসে নাই। বিদ্যুৎ চমকানো দেখে হঠাৎ কোনো গর্তের ভিতরে লুকিয়ে আছে। আহমদ চিন্তা করে ঠিক এখনই যদি এখান থেকে বের হতে পারতো। হঠাৎ আহমদ দূর থেকে কেমন বিকট আওয়াজে শুনতে পায়। সে আওয়াজের উৎসের দিকে ভালোভাবে তাকায়। সে দেখতে পায় 3টে আগুনের হালকা আহমদের কাছের দিকে ছুটে আসছে। সে আগুনের কাছের দেওয়ালের সাথে ধাক্কা খায়। আহমদ চমকে গিয়ে পিছিয়ে যায়। সে চারপাশে তাকিয়ে দেখে কাছের দেওয়াল আর নেই। তার সামনে 3 জন জিন দাঁড়িয়ে আছে। তারা আহমদকে সালাম দিয়ে জানায় তাদেরকে উদ্ধার করার জন্য তার বোন আফসানার আদেশ খবরি আসাদ এখানে পাঠিয়েছে।
আহমদ আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানায়। সে আর এক মুহূর্ত সময় নষ্ট করে অনিলার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। যদি রশিদ বেগ কোনোভাবে টের পায় আহমদ তার কবজা থেকে ছুটি বেজে গেছে তাহলে খুব ঝামেলা হবে। আহমদ মনে মনে আফসোস করে রশিদ বেগকে এখান থেকে পাকড়াও না করতে পারার কারণ, কিন্তু আহমদ তাকে কোনোভাবেই ছেড়ে দেবে না। খাবরি আসাদকে খুব ভোরে তিনজনকে এসে আহমদকে খুঁজে পাওয়ার সুখবর জানায়। খাবরি আফসার সুখবর আফসানাকে জানাতে যায়। সে যে দেখে আফসানা তার ঘরে চিন্তিত মুখে বসে আছে। ভাইজানের কোনো খবর পেয়েছো? জি, আপনার জন্য সুখবর আসছে। ছোট্ট হুজুরকে খুঁজে পেয়েছি, উনি এখন মুক্ত। ইনশাল্লাহ আগামীকাল ভোরের মধ্যে তিনি এখানে পৌঁছে যাবেন। খাবার আসাদের কথা শুনে আফসানার মুখ খুশিতে জলজল করে। কিভাবে খাবরি আসাদ এই খবর পেল? কিভাবে? তুমি কি নিশ্চিত হলে যে ভাইজান রশিদ বেগের কয়েদ থেকে মুক্তি পেয়েছে? যাদেরকে পাঠিয়েছিলে তারা কি এত জলদি খুঁজে পেল? আফসানা এখনো নিশ্চিত হতে পারছে না। আপনার অনুমতি পেয়ে যদি আমি যাদেরকে পাঠিয়েছিলাম তারা তিনজন শক্তিশালী এবং দ্রুতগামী জিন সেবক। বাতাসের সাথে মিশে তারা চলাচল করতে পারে। তাদের একজন আমাকে এই খবর দিয়েছে। ও আলহামদুলিল্লাহ, ভাইজান ভালো আছেন, কিন্তু রশিদ বেগকে কি পাকড়াও করতে পেরেছে? আফসানা উৎকণ্ঠার সাথে জিজ্ঞাসা করে আসাদকে। জি না, সে আশেপাশে ছিল না, কিন্তু আমি দুজন সেবককে সেখানে পাহারায় থাকতে বলছি, যেন রশিদ বেগের উপস্থিতি টের পেলে তারা তাকে প্রাসাদে নিয়ে যায়। খাবরি আসাদের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়া আফসানা আসাদকে মনে মনে ধন্যবাদ জানায়। আগামীকাল রাতের মধ্যে চাঁদ উঠে যাবে। লাবণী ইসলাম এই কয়েকদিন অফিসে যাচ্ছে না, সারাদিন শুধু কাঁদছে, কারণ তার মেয়ে খুব কষ্টে আছে এখন। তার চাঁদ ওঠার পরে অনিলা চিরদিনের মতো তাকে ছেড়ে চলে যাবে। লাবণী ইসলাম মেয়ের কাছে যেয়ে বসেন। অনিলা এখন ঘুমাচ্ছে, এই কয়দিন খুব সুন্দরী হয়ে গেছে। তিনি মেয়ের পায়ের দিকে তাকান। অনিলা পা দুটো লম্বা হতে হতে বিছানার শেষ সীমানা পর্যন্ত পৌঁছায় গেছে। লাবণী ইসলাম মনে আছে তিনি যখন অনিলার জন্য এই নতুন খাট বানিয়ে নেন তখন অনিলা রাগ করেছে এত দৈর্ঘ্য খাটের বেশি বলে। তার মেয়ের নাকি এত বিশাল বিছানা শুতে ভালো লাগে না। লাবণী ইসলাম সেই দিনের কথা ভেবে হাসি দিয়ে চোখে পানি মুছে তিনি অনিলার হাত ধরেন। ভয়ানক শীতল হয়ে আছে দুই হাত, আর তুলার মতো নরম। লাবণী ইসলামের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মারাত্মক ভয় পেত, কিন্তু তিনি পাননি। সেই কাগজটা লেখা আছে অনিলার শরীরে কী কী পরিবর্তন ঘটবে। লাবণী ইসলাম সব পড়েছেন। অনিলা ধীরে ধীরে চোখ মেলে। ভীষণ যন্ত্রণা হয়, তার চোখ দুটি ভারী হয়ে আছে। সে তার মায়ের দিকে তাকায়। মা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু মায়ের চোখ ফুলে গেছে। মা কি কেঁদেছে? অনিলা নিজেকে জিজ্ঞাসা করে। লাবণী ইসলামের মেয়ে দু চোখের দিকে তাকিয়ে আবার আছে। গায়ে শিহরণ জাগানো সবুজ দুটি চোখ অনিলার। এত দ্রুত তার চোখের রং পাল্টে যাবে লাবণী ইসলাম ভাবতে পারেননি। তিনি মেয়ের চোখের দিকে তাকিয়ে থাকলেন। কি দেখছো মা? আমাকে খুব দুর্বল দেখাচ্ছে না? না, তোকে খুব সুন্দরই লাগছে। লাবণী ইসলাম মেয়েকে হেসে জবাব দেন। আচ্ছা, এই কয়দিন সূর্য ডোবার সাথে সাথে আমার এমন কেন লাগে কেন? আজকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমাকে। অনিলার কথা শুনে লাবণী ইসলাম বুক হাহাকার করে ওঠে। তিনি মনে মনে ভাবেন তার এই কারণে এত যন্ত্রণা আছে, এটা কমানোর জন্য কোনো ওষুধ নেই। তার সাথে আমার কিছু আছে। আজ আর কোনো লুকোচুরি নেই। আজ এখনই লাবণী ইসলাম সব খুলে বলবো অনিলাকে। সে কে, কি তার অস্তিত্ব, সব। মা আগে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে, পরে তোমার সব কথা শুনবো। মেয়ের কথা শুনে লাবণীর খুব মায়া লাগে। আর একদিন তো আছে মেয়েটা তার কাছে, আজ তাকে নিজ হাতে তুলে খাওয়াবে যা খেতে চায়। কি খেতে ইচ্ছে করে তোর? ঝাল দিয়ে কিছু আনবো? ঝাল খাবারের কথা শুনে অনিলে কেমন লাভ দিয়ে ওঠে। না 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 মা, ঝাল কিছু দিও না, খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, শ্যামাই বা জর্দা টাইপের। লাবণী ইসলাম জানতেন জিনরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, আর সেটা নিজের চোখেই দেখলেন। তিনি অনিলার জন্য জর্দা বানাতে রান্নাঘরে চলে গেলেন। অনিলা খাওয়া শেষ করে তিনি আর দেরি করবেন না, তাকে সব জানাতে হবে। অনিলা ভাবতে থাকে আসলে তারা আফসানাদের বাসার সেই মিষ্টিগুলো খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মাকে তো সেটা বলা যাবে না, কারণ মা তো ওদের কিছুই জানেন না। অনিলা আস্তে আস্তে বিছানা থেকে নামার চেষ্টা করে। সারা শরীর এখনও খুব ব্যথা তার। ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুমে যাওয়ার সময় অনিলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। নিজেকে আয়না দেখে খুব জোরে চিৎকার দেয়। লাবণী ইসলাম চিৎকার শুনে দৌড়ে আসে। কি হয়েছে, চিৎকার দিলি কেন? অনিলা উচ্চতার কারণে লাবণী ইসলামকে ঘাড় উঁচিয়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে তার সাথে। লম্বা 6 ফুট পেরিয়ে গেছে অনিলা। তার পরনের পোশাকগুলো খুবই ছোট হয়ে গেছে। মা কি হয়েছে? আমি দেখতে এমন হয়ে গেছি কেন? অনিলার কথা শুনে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। আরে কিছু হয়নি, তুই ফ্রেশ হয়ে আমি খাবার নিয়ে আসছি। লাবণী ইসলাম ইচ্ছে করে মেয়ের সামনে থেকে সরে আসলেন। আজ আর কিছু লুকাবেন না তিনি, কেন বাহানা করে দেখাবেন না অনিলাকে। অনিলা নিজেই নিজের অস্বাভাবিকতাগুলোকে বোঝার চেষ্টা করুক, তাহলে লাবণী ইসলামের জন্য অনেক সহজ হয়ে যাবে অনিলা সব কিছু বোঝানো। অনিলা ভালো করে আয়নার সামনে নিজেকে দেয়। যদি আয়নায় নিজেকে দেখতে কিছুটা ঝুঁকে নিতে হচ্ছে, নিজের গালে হাত দেয়। কেমন নরম আর ঠান্ডা হয়ে আছে। অনিলা এবার নিজের চোখাচোখি হয়ে আয়নাতে। সে চোখ দেখে কেমন সবুজ হয়ে গেছে। সে তার হাত দিয়ে 2 চোখ স্পর্শ করে। অনিলা এবার খুব চমকে যায়। তার 2 চোখ দুটি খুব শীতল, কিন্তু অনিলার মনে হচ্ছে তার চোখের মতো আরও কারো চোখ দেখেছিল
একবার, কিন্তু সে মনে করতে পারছে না। অনিলা নিজের হাতকে ছুঁয়ে দেয়, সাথে সাথে মনে পড়ে যায় ঠিক এমন স্পর্শ সে আফসানার কাছে পেয়েছিল একদিন। অনিলা খুব ভাবনায় পড়ে যায়। লাবণী ইসলাম চুলায় জর্দা বসিয়ে নিজের ঘরে যান। আলমারি খুলে তাড়াতাড়ি ডায়েরিটা বের করেন, তার সাথে একটা রেশমি কাপড়ে পুটলি। এটা তিনি কিছুক্ষণ পর অনিলার হাতে দেবেন। এই ডায়েরিতে সব কিছু লিখে রেখেছেন তিনি। লাবণী ইসলাম তার ফোনটা হাতে নেন, অনিলার বাবাকে ডায়াল করেন। আহমদ আর তর সইছে না অনিলার কাছে জলদি পৌঁছানোর জন্য। শেখ জেনে গেছে নতুন মাসের চাঁদ এখনো ওঠেনি। আল্লাহর কাছে শুকরিয়া জানাসে, জলদি পৌঁছাতে পারলে ভালো হতো। আহমদের মনে হচ্ছে তার আরও প্রায় 100 বছর পার হওয়া অবধি সে খুব দ্রুত স্থান ত্যাগ করে বিশেষ ক্ষমতা লাভ করতে পারবে না। আহমদ তার বোন আফসানার কাছে শুনেছিল তাদের চঞ্চল জিনেদের হাতে বানানো মিষ্টিগুলো অনিলার খুব ভালো লেগেছে। আহমদ তাদের অঞ্চলের কাছাকাছি এসে রূপ পরিবর্তন করে অনিলার জন্য কিছু মিষ্টি কিনে নেয়। লাবণী ইসলাম এক বাটি মিষ্টি জর্দা নিয়ে অনিলার রুমে ঢুকে। অনিলা এখনো আয়নাতে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। লাবণী ইসলাম হাতের বাটিটা টেবিলের উপর রাখেন। আর কত দেখবি নিজেকে মা, আয় জর্দা করেছি তোর জন্য, খেয়ে নে। লাবণী ইসলাম হাসি দিয়ে মেকে দেখেন, যাই বলো মা, আমার কিন্তু নিজের এই পরিবর্তন খুব ভালো লাগছে। অনিলা আয়নায় তাকিয়ে নিজে হাসতে থাকে। জর্দার বাটিটা টেবিল থেকে নিয়ে লাবণী ইসলামের হাতে দেয়। আজকে তোমার হাতে খেতে ইচ্ছে করছে মা, খাইয়ে দাও প্লিজ। লাবণী ইসলামের হাসি মুখে মেখে খাবার তুলে দেয়। খুব কান্না পাচ্ছে তার, কিন্তু তিনি নিজেকে শক্ত রেখেছেন। অনিলার সামনে তিনি কিছুতেই কাঁদবেন না, যতই কষ্ট হোক না কেন। অনিলাকে খাওয়া প্রায় শেষ, এখন সময় তার হাতে ডায়েরি দেবেন। লাবণী ইসলাম তার ঘরে যান ডায়েরিটা আনতে। আফসানা একটা চুড়ি হাতে নিয়ে বসে আছে। চুড়িটার উপর অনেক সূক্ষ্ম কারুকার্য, প্রতিটা কারুকার্যের মাঝে মাঝে খুব মূল্যবান পাথর বসানো। চোখ ধাঁধানো আলো বের হচ্ছে গয়নার হাতে। সোলেমান বেগ যখন আহমদ আর আফসানাকে এখানে পাঠান, তখন এই একজোড়া চুড়ি তাদের নাতনির জন্য পাঠান, আর নাতনি বিলকিসের জন্য। তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন বিলকিস যখন তাদের আশপাশে পৌঁছাবে এই চুড়ি যেন তার হাতে পড়া থাকে। আফসানা খুব ভয়ে ভয়ে চুড়িটার দিকে তাকিয়ে আছে, কারণ তার হাতে শুধু একটাই চুড়ি, আরেকটা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু আফসানা বুঝে ফেলছে এই চুড়ি আরেকটা কোথায়। রশিদ বেগের নাম মাথাতে আসতে আফসানার মেজাজ বিগড়ে যায়। যেভাবে হোক প্রসাদে পৌঁছানোর আগে তাকে খুঁজে বের করতে হবে। অনিলা মায়ের হাত থেকে ডায়েরিটা নিয়ে তার মাঝ বরাবর খুলে। লাবণী ইসলাম মেয়ের পাশে দাঁড়িয়ে আছে, তার বুক ধকধক করছে। তিনি বুঝতে পারছেন না অনিলা সব কিছু জানার পর কি করবে। অনিলা ডায়েরির এক এক পেজ করে উল্টায় আর হাত দিয়ে নিজের চোখের পানি মুছে। যে সে একজন জিন বংশধর, এই ব্যাপারটা না যত বেশি অবাক করছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে এটা জেনে এই মা বাবা তাকে জন্ম দেয়নি। অনিলার হাত কাঁপছে, সে আর পড়তে পারছে না। অনিলা ডায়েরিটা হাতে নিয়ে মায়ের রুমে যায়। লাবণী ইসলাম মেয়েকে ডায়েরিটা পড়তে দিয়ে নিজের রুমে চলে গিয়েছিল। অনিলা মায়ের কাছে দেখে দেখে তিনি রকিং চেয়ারে বসে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। অনিলা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে মায়ের কোলে মাথা রাখে। লাবণী ইসলাম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। দুজনের মুখে কোনো কথা নেই, চারপাশে শুধু নীরবতা। অনেকক্ষণ পর অনিলা তা মাথা তুলে মায়ের দিকে তাকায়, এখনো চোখ বেয়ে পানি পড়ছে। অনিলা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। অনিলা মায়া ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। বোকা মেয়ে, আমার তোকে যদি আমার সাথে এখানে রাখা যেত তাহলে কি আমি কোথাও যেতে দিতাম তোকে বল মা? কিন্তু তোকে যে যেতে হবে তোর জাতির কাছে, যেই সমাজে তোর জন্ম, এটাই তোর জন্য সবচেয়ে উত্তম হবে মা। লাবণী ইসলাম কান্নামাখা কণ্ঠে বলে, কিন্তু মা আমি কোথাও যাব না, আমি তো কিছুই জানি না এসবের, আমি কোথা থেকে এসেছি, আমার বাবা মাকে কোথায়, আমার ঠিকানা। অনিলার কথা শুনে লাবণী ইসলামের মনে পড়ে যায় তার বাবা মারা যাওয়ার সময়ের কথা। লাবণী ইসলামের বাবা যখন খুব অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি তার বাবাকে অনিলার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করেছিলেন। তিনি শুধু এতটুকু বলেছিলেন, অনিলা যখন যাওয়ার সময় হবে তখন মানুষ সমাজ থেকে তখন যেন লাবণী ইসলাম তাকে যেতে দেয়। অনিলার সব ব্যাপারে থেকে নাকি ব্যবস্থা করে। লাবণী ইসলামের বাবা এতটুকু বলে আর কিছু বলতে পারে না, তিনি তারপরে পরে ইন্তেকাল করেন। অনিলা মায়ের সাথে কথা বলার সময় খেয়াল করেন তার শরীর আবার খারাপ হয়ে যায়। লাবণী ইসলাম ব্যাপারটা খেয়াল করে তিনি মেয়েকে ধরে নিয়ে আস্তে করে তার রুমের দিকে নিয়ে গেলেন। অনিলাকে রুমে এসে বিছানায় শুয়ে দিলেন। আহমদ বাসায় পৌঁছে গেছে। ভাইকে এতদিন পর দেখায় আফসানা আহ্লাদে আটখানা। আহমদ বোনের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেয়, বোন তুই জিন সেবকদের আমাকে খুঁজতে পাঠিয়ে খুব ভালো করেছিস, আর ভালো হয়েছে প্রসাদে যায়নি। আমি তো ভেবেছিলাম আর কোনোদিন হয়তো কারোর সাথে দেখা হবে না। ভাইজান আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম আপনি ফিরে আসছেন না দেখে। ভাগ্যিস আব্বুজান খাবরিক আসাদকে পাঠিয়েছিল, না হলে আমিও বুঝতে পারতাম না কি করব। আফসানা বাতাসে ভাসতে আহমদকে বলে, কিন্তু ভাইজান রশিদ বেগ কি আপনাকে কিছু বলেছে? কেন কয়েদ করে রেখেছিল? কেন আবার? সে আগের কাহিনী তার। আমি না থাকলে আমার পরিবারের
থেকে পরবর্তী সমাজ প্রধান ওই তো হবে, কিন্তু এবার সে সীমা ছাড়িয়ে গেছে। আমাকে জানে ফেলার হুমকি দিয়েছে, বলেছিল নতুন চাঁদ ওঠার সাথে সাথে আমাকে আগুনে জ্বালিয়ে মারবে। ভাইয়ের কথা শুনে আফসানার কলিজা কেঁপে ওঠে। ভাইজান, আপনি এখন আর চিন্তা করবেন না। খাবরি আসা দুজন জিন সেবকদের হুকুম দিয়েছে ওই বদমাশকে পাকড়াও করে প্রাসাদে নিয়ে যেতে। কিন্তু ভাইজান, একটা সমস্যা হয়েছে। দাদাজান যে দুটো চুড়ি দিয়েছিল বিলকিসকে দেওয়ার জন্য, সেখান থেকে একটা গায়েব। আফসানার কথা শুনে আহমদ অবাক। ওই চুড়ি জোড়া তো লাগবে, না হলে বিলকিস প্রাসাদে প্রবেশ করতে পারবে না। খুব ঝামেলা হয়ে যায়। কি বলিস? কোথায় যাবে? খুঁজে দেখি নেই। খোঁজা লাগবে না ভাইজান, কারণ চুরি করে নিয়ে গেছে রশিদ বেগ। এবার আহমদের ভীষণ রাগ ওঠে, তার চোখের সামনে জ্বলতে থাকে, এসে ভাবতে থাকে এবার আর ছাড় দিবে না রশিদ বেগকে। না, কোনো ক্ষমা নয়। না তো যাবজ্জীবন দণ্ড। এবার রশিদ বেগকে মারতেই হবে। লাবণী ইসলাম বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশে আজ পরিষ্কার মেঘ, মেঘের ছিটে ফোটাও নেই। চাঁদকে উঠতে অনিলাকে নতুন পোশাক পরিয়ে দেবেন, আগেরগুলো এখন আর পরতে পারবে না। তিনি মনে মনে ভাবলেন, আচ্ছা জিনেরা কি জামা কাপড় পরে? নিজের প্রশ্নে নিজেই হাসেন লাবণী। আহমদ আর আফসানা ছাদের ট্যাঙ্কের উপর বসে আছে, আর কিছুক্ষণ পর চাঁদ উঠবে। আহমদের মাঝে অনিলাকে দেখে এসেছিল, কিন্তু অনিলার যন্ত্রণামাখা মুখ দেখে আহমদ কষ্ট পাচ্ছিল। তাই আফসানাকে ভাইকে ছাদে নিয়ে আসেন। ভাই, তোমার এতদিন প্রতীক্ষা তাহলে শেষ হতে দিল। আফসানার দুষ্ট হাসি তাকায় ভাইয়ের দিকে। এখনো অনেক সময় বাকি আছে। বিলকিস আমাদের সাথে কিভাবে মানিয়ে নিবে? দাদাজানকে কিভাবে জানাবো আমার পছন্দের কথা? আহমদের মুখে চিন্তার ছাপ। হ্যাঁ ভাইজান, আপনি যখন এখানে ছিলেন না, তখন আমিও ভেবেছিলাম এই ব্যাপারে। বিলকিসকে প্রসাদে নেওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। আহমদ মুচকি এসে বোনের দিকে তাকায়। আফসানা হাসি দিয়ে মাথা নাড়ে। এই মাথা নাড়ানোর অর্থ হচ্ছে সে জানে গুরুত্বপূর্ণ কাজটা কি। লাবণী ইসলাম মেয়েকে খুব সুন্দর একটা সাদা পোশাক পরিয়ে দিল। তাকে রানীর মতো লাগছে। অনিলার কোনো হুঁশ নেই। তাকে দেখে মনে হচ্ছে খুব গভীর ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরপর যন্ত্রণায় কাটতে হচ্ছে। লাবণী ইসলাম এখনও কান্না করেই যাচ্ছে। তিনি অনিলার রুম থেকে বেরিয়ে গেলে মনে হলো তার পুরো বাসাটা খুব মিষ্টি একটা সুবাসে ভরে গেছে। লাবণী ইসলাম চোখ মুছে একটা হাসি দিলেন। তিনি বুঝতে পারছেন অনিলা যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তিনি হাসি মুখে মেয়েকে বিদায় দিতে চান। আহমদ আর আফসানা অনিলার দুপাশে বসে আছে। অনিলার সাদা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। আহমদ ইচ্ছে করছে নিঃশ্বাস বন্ধ করে অনিলার দিকে তাকাতে, কিন্তু ছোট বোন পাশে থাকাতে লজ্জায় সে তাকাতে পারছে না। অনিলার যন্ত্রণা বেড়ে চলছে, খুব ছটফট করছে সে। একটু পর পর চোখ মেলছে। যন্ত্রণাতে দুই চোখ সবুজ রঙের আগুন হালকা বেরোচ্ছে। আহমদ আর আফসানা অনিলার দুই হাত শক্ত করে ধরে আছে। চাঁদ ডুবে যাওয়ার সাথে সাথে অনিলের সব যন্ত্রণা কষ্ট দূর হয়ে যাবে। আহমদের খুব খারাপ লাগছে অনিলার এই অবস্থা দেখে, কিন্তু পরক্ষণে এইভাবে ভালো লাগছে যে আর কিছুক্ষণ পর অনিলা তাদের একজন হয়ে উঠবে। আহমদ এক হাতের তার বাঁশিটা বাজাতে শুরু করে, কারণ সে জানে এই বাঁশির সুর অনিলার খুব পছন্দ। অনিলা দেখতে পাচ্ছে দুজন মানুষ অনেক দূর থেকে হেঁটে আসছে তার দিকে, কিন্তু তাদের চেহারা দেখা যাচ্ছে না। তাদের একজনের হাতে একটা বাঁশি, খুব মোহনীয় বাঁশি বানাচ্ছে। তারা দুজন অনিলা আরও কাছাকাছি আসছে, হাত বাড়িয়ে দিয়ে রাখছে তারা তাকে। অনিলা তাদের মুখ দেখার চেষ্টা করছে। তারা অনিলাকে হাত ধরে ফেলে, আর সাথে সাথে তাদের চেহারা স্পষ্ট হয়ে যায় অনিলার কাছে। এতো আহমদ আর আফসানা। অনিলার চোখ খুলে যায়, তার মাথা খুব হালকা হালকা লাগছে। পুরো ঘর অন্ধকার। অনিলা মনে হচ্ছে তার দুপাশে দুজন বসে আছে। কি আশ্চর্য বিষয়, তার একদম ভয় লাগছে না। ধীরে ধীরে অনিলার সামনে সব স্পষ্ট, যদিও কোনো আলো নেই। অনিলা তাকিয়ে দেখে বাম পাশে আহমদ বসা। সে তার এক হাত ধরে। অনিলা লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার হাত ছাড়িয়ে নেয় আহমদের থেকে। ডান দিকে তাকিয়ে দেখে আফসানা বসা। দুজনে দুদিকে হাসছে। অনিলা বুঝতে হলো না তারা দুজনে এখানে কেন এসেছে। সে উঠে বসে যায়। এখন শরীর একদম ঝরঝরে, কোনো যন্ত্রণা। সুস্বাগতম আপনাকে আমাদের জিন সমাজে। আফসানা হাসি দিয়ে অনিলাকে বলল। অনিলা ধন্যবাদ। অনিলা ছোট্ট করে জবাব দেয়। আহমদ এখনও তার দিকে তাকিয়েছে। অনিলা খুব লজ্জা লাগছে। সে মনে মনে চাচ্ছে আহমদ যেন এখান থেকে চলে যায়। ভাগ্যের জিনদের মনের কথা অন্য জিনেরা বুঝতে পারে না। আপনার নানাজান আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। অবশেষে আহমদ মুখ খুলল। কোথায় যেতে হবে আমাকে? অনিলা জিজ্ঞাসা করলো। অনেক দূরে, যেখানে ওই মিষ্টিগুলো পাওয়া যাবে। আফসানা হাসি দিয়ে আহমদকে নিয়ে আসা মিষ্টিগুলো অনিলার সামনে রাখে। অনিলা মিষ্টিগুলো দেখে অবাক হয়ে যায়। তার তো এই মিষ্টিগুলো খুব খেতে ইচ্ছে করছে। সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে মিষ্টিটুকু মুখে দেয়। ভাইজান আপনার জন্য মিষ্টিগুলো নিয়ে এসেছে, তাকে একটা ধন্যবাদ দিন। আফসানার দুষ্টামি দেখে লজ্জায় অনিলার দুগাল লাল হয়ে যায়। আহমদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আমি যাওয়ার পরে আগে আমার মায়ের সাথে দেখা করতে চাই। অনিলা আফসানার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আপনি তার সাথে দেখা করে আসেন, আমরা অপেক্ষা করছি। আফসানা অনিলাকে মায়ের সাথে দেখা করতে আসতে বলে। অনিলা বিছানা থেকে তার রুমেই নেমে লাবণীর ঘরের দিকে যায়। তার নিজের শরীরটা খুব হালকা লাগছে। অনিলা মনে হচ্ছে সে বাতাসে ভেসে হাঁটছে। লাবণী ইসলাম এখনও বারান্দায় দাঁড়িয়েছে। অনিলা মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, ওরা আমাকে নিতে এসেছে। অনিলা অজরে কান্না করে, কিন্তু লাবণী ইসলাম নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। মেয়েকে বিদায় দিতে হবে। যেখানেই থাকিস ভালো থাকিস মা। লাবণী ইসলাম জোর করে
গলা না আটকায় রাখার চেষ্টা করে। মা তুমি একা থাকবে কি করে, তোমার কষ্ট হবে না? অনিলার কথা শুনে লাবণী ইসলাম বসে, কালকে তোর বাবা দেশে আসছেন, এখন থেকে আমরা একসাথে থাকবো। লাবণী ইসলামের কথা শুনে অনিলা শান্তি পায়। সে বুঝতে পেরেছে আশরাফ হোসেন এতদিন কেন দেশের বাইরে ছিল, বাবার সাথে দেখা করা হলো না। অনিলা আক্ষেপের সুরে বলল। লাবণী ইসলাম মেয়েকে জড়িয়ে ধরে বলল, তার মনে হলো যেন তিনি খুব নরম কিছুকে ধরছেন, তার দেহে কোনো হাড় নেই। আমি আসি মা, নিজের খেয়াল রেখো, কখনো সুযোগ পেলে তোমাদের এসে দেখে যাব। অনিলা বের হতে থাকে। একটু দাঁড়াও, লাবণী ইসলাম পিছন থেকে ডাকেন। তিনি অনিলার সামনে তার বাহুতে বাঁধা তাবিজ সুতোটা খুলে দেন। অনিলা একটা হাসি দিয়ে চোখের পানি মুছে বেরিয়ে যায়। আহমদ, অনিলা আর আফসানা বাতাসে পারছে। অনিলা হঠাৎ হঠাৎ পড়ে যেতে নেয়, এভাবে অভ্যস্ত হতে আরও সময় লাগবে। আফসানা বকবক করেই চলছে, এখন থেকে অনিলা কী কী করতে হবে, কীভাবে চলতে হবে, কী কী খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আহমদ বেশ সুস্থ, সে কিছুক্ষণ পর পর অনিলার দিকে তাকিয়ে মুচকে হাসি দিচ্ছে। ভাইজান, আমরা কিন্তু ওনাকে আর অনিলা নামে ডাকতে পারবো না, দাদাজান নামে ডাকতে হবে। আফসানা হাসতে হাসতে আহমদকে বলে। আহমদ বোনের কথা শায় না, নানাজান কী নাম রেখেছিল আমার? বিলকিস। আহমদ খুব নিচু স্বরে বলে, আপনি কি জানেন আপনার বিলকিস কার নাম ছিল? আফসানা অনিলাকে জিজ্ঞাসা করে। অনিলা মাথা নাড়ে, সে জানে না। অনিলা পেছন থেকে আহমদ ইশারা করে আফসানাকে, যেন সে এখন চুপ থাকে। অনিলা আর কিছু বলে না, সে কিছু পর পর আর চোখে দেখে আহমদকে, আর দুজনে চোখাচোখি হলে অনিলা খুব লজ্জা পায়। আহমদ প্রসাদের কাছাকাছি চলে আসে, কিন্তু ওরা প্রবেশ করতে পারে না, কারণ অনিলা মানে বিলকিসের চুরি সাথে নেই। খাবরি আসাদ এখানে থাকার কথা। আফসানা কিছুক্ষণ পর দেখলো দূর থেকে বাতাসের সাথে মিশে কয়েকজন জিন সেবক আছে, তাদের সাথে আসাদকে দেখাচ্ছে। ভাইজান দেখেন, খাবরি আসাদ এসেছে, তার সাথে আরও কয়েকজন। আমার তাকিয়ে দেখে যে দুজন জিন সেবক তাকে মুক্ত করেছিল, তারা রশিদ বেগকে ধরে নিয়ে আসছে, তার ঠোঁট আগুন দিয়ে সেলাই করা। রাগে ফুসফুস করছে সে। অনিলা তাদের দিকে তাকিয়ে আছে, তাদের একজনকে অনেক পরিচিত লাগছে। আরে কেয়ারটেকার চাচা, আপনি এখানে? অনিলা মুখ হা হয়ে যায়, তার বিশ্বাস হচ্ছে না এই লোকটাই যে জিন। রশিদ বেগ অনিলার দিকে জল জল সবুজ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তখনই অনিলার মনে পড়ে যায় সে একদিন এই জিন লোকটার চোখ দেখে ঘাবড়ে গেছিল। এই লোক কেয়ারটেকার নয়, রশিদ বেগ, যাকে আমরা আপন চাচাজনের মতো সম্মান করি। আর সে আমাদের কত করে ক্ষতি শিখেছিল, ভাইজানকে প্রাণী মেরে তাই চাইছিল এই বদজিন। আফসানার কণ্ঠে ক্ষোভ উগড়ে পড়ে, থাক বোন, এখন আর সময় নষ্ট করিস না, আবু জানাকে শাস্তি দিবে। ঠিক বলেছেন ভাই। আফসানা খবরই আমাদের দিকে তাকায়, সে হাতে সেই চুড়ি ধরে আছে। আফসানা আর কথা না বলে চুড়িটা পরিয়ে অনিলা হাতে পরিয়ে দেয়। অনিলা চুড়ি দুটো দিকে তাকিয়ে থাকে, এত সুন্দর গহনা সে আগে কখনো দেখেনি। অনিলা সামনে বিশাল বড় একটা প্রাসাদ, খুব সুন্দর দেখতে, প্রতিটা দেওয়াল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। প্রাসাদের সামনে খুব সুন্দর একটা ফুলের বাগান, এখানে নানা রকম ফুল ফুটেছে, এসব নাম অনিলার জানা নেই। প্রসাদের বাইরে ফুটফুটে বাচ্চারা খেলছে, কিন্তু অনিলাকে দেখে সবাই খেলা থামিয়েছে। অনিলাকে কেমন যেন ভয় ভয় লাগছে। আপনি ভয় পাবেন না, এখান থেকে এটাই আপনার ঠিকানা। আহমদ অভয় দেন। অনিলা আহমদের দিকে তাকিয়ে ভাবে, ছেলেটা এত সুন্দর করে কিভাবে কথা বলে। আফসানা প্রসাদের ভিতরে, আহমদ আর অনিলাকে বাইরে রেখে। খাবরি আসাদ একটা কাচের ঘরে রশিদ বেগকে বন্দি করে রেখেছে। সালমান বেগ আর তার ছেলে সালমান বেগের বিচার করবেন। অনিলা প্রসাদের মুখের দরজার দিকে দাঁড়িয়ে দেখে মানুষের আকৃতি অনেক মহিলা আর পুরুষ দাঁড়ানো, তাদের মধ্যে দুজন অনিলার দিকে এগিয়ে আসছে। আহমদ এখনও অনিলার পাশে। সুস্বাগতম তোমাকে, তুমি কেমন আছো বিলকিস? তাদের মধ্যে একজন ভীষণ সুন্দরী মহিলা অনিলাকে জড়িয়ে ধরলো, তার কাছ থেকেও সুন্দর ঘ্রাণ আসছিল অনিলার নাকে। অনিলা না বলে মহিলাটির দিকে তাকিয়ে থাকে। উনি আমাদের দাদি যান, সালাম দিন ওনাকে। আহমদ মুচকে হাসিয়ে দিয়ে অনিলাকে ফিসফিসিয়ে বলে। সালামের বিনিময় করে মহিলা দুজন তাকে প্রাসাদে নিয়ে যায়। অনিলা বুঝতে পারলো এদের একজন নিশ্চয় আহমদ আর আফসানার আম্মি যান। প্রাসাদের ভিতরে অনিলা মুগ্ধ দেখতে থাকে। বিশাল বড় একটা ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণা থেকে কোনো পানি পড়ছে না। বিভিন্ন রকমের মণিমুক্ত ঝরে আছে প্রাসাদে। পুরো প্রাসাদ জুড়ে সুন্দর আবাসপত্র, ভারী ভারী দামি দামি প্যাকেট, এক একটা জিনিস সুন্দর। অনিলা বুঝতে পারে সে কি রেখে দেখবে। আফসানা অনিলাকে একটা ঘরে নিয়ে যায়, সেখানে বিশাল পালঙ্ক, একদম নুরানি চেহারার বৃদ্ধ আদর্শ হয়ে দাঁড়িয়ে আছে। উনি আমাদের দাদা যান, আপনি ওনার আদরের নাতনি, ওনার কাছে যান, উনি অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছেন। আফসানা অনিলাকে সলেমান বেগের কাছে এগিয়ে দেয়। আহমদ কিছুটা দূরে থাকে, তাকে দেখে মনে হচ্ছে সে তার দাদাজানের সামনে যেতে লজ্জা পাচ্ছে। কাছে এসো আমার নাতনি। নানা সলমান বেগের কণ্ঠ শুনে অবাক হয়ে যায় অনিলা। বৃদ্ধ বয়সে এত ভরাট কণ্ঠ। অনিলা তার পাশে যেয়ে বসে। সলমান বেগ অনেক কথা বলেন। কিছুক্ষণ পর সালমান বেগও আসেন তার পিতার কাছে। সলমান বেগ কক্ষে
এখন প্রায় সবাই থাকেন। তিনি একে একে সবাইকে পরিচয় করে দেন অনিলার সাথে। কিন্তু অনিলার মনে নিজের পিতামাতার চিন্তা করছে, তারা এখন কোথায়, অনিলার সাথে কি তাদের দেখা হবে না? আফসানা অনেকগুলো খাবার নিয়ে অনিলার সামনে আসে। এখানে মহিলাদের মধ্যে সবাই আছেন, কিন্তু অনিলার এখন খেতে ইচ্ছা করছে না। সে অন্যমনস্ক হয়ে বসে আছে। হঠাৎ একজন মহিলা কথা কানে ভেসে আসে। সে বলছে, সলমান বেগ নাকি কিছুদিন আগে পুরো সমাজে ঘোষণা করে দিয়েছেন অনিলাকে বিয়ে করবে এমন শক্তিশালী জিন পুরুষের জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছে না, কারণ সে অর্ধমানব। তাদের সবার মতো তার মাতা পিতা দুজনেই জিন নয়। অনিলার কাছে এবার সব কিছু পানির মতো পরিষ্কার, কিন্তু কথাটি কানে আসার পর অনিলার খারাপ লাগে, কারণ সে এখন তার জিন সঙ্গীর জায়গায় আহমদকে ছাড়া কাউকে দেখতে চায় না। কিন্তু আহমদ কি এমন কিছু ভেবেছে অনিলাকে নিয়ে? অনিলা তার আশেপাশে আহমদকে খুঁজতে থাকে, কিন্তু সে এখানে নাই। অনিলা প্রচুর অভিমান হয় আহমদের উপর। আহমদ তার দাদা সলমান বেগের পাশে বসে আছে। সলমান বেগও আছেন। রশিদ বেগের সমস্ত বদকীর্তি বাবা আর দাদার কাছে খুলে চলছেন আহমদ। সলমান বেগ খুব মনে কষ্ট পেলেন শুনে। তিনি ভেবেছিলেন রশিদ বেগ শুধরে গেছে, কিন্তু এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি সলমান বেগকে বললেন, রশিদ বেগকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। সমাজ প্রধানের পুত্রকে হত্যার চেষ্টা গুরুতর অপরাধ, এর কোনো ক্ষমা নেই। সলমান বেগ তার পিতার জানালেন, চাঁদ পূর্ণ হওয়ার আগে রশিদ বেগের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে হবে। কিন্তু আরও দুটি বিশেষ কাজ এই দিনই করতে হবে, কারণ অমাবস্যা শুরু হয়ে গেলে জিন সমাজের বিশেষ কার্যক্রমগুলো করা যায় না, একেবারে নিষেধ। সলমান বেগের কথা শুনে তার পিতা চিন্তায় পড়ে যায়। এই পূর্ণিমাতে তার একমাত্র নাতি আহমদ বেগ পরবর্তী সমাজের প্রধানের দায়িত্ব নেবে, কিন্তু জিন সমাজের নিয়ম অনুযায়ী সমাজের প্রধানকে বিবাহিত হতে হবে। আর তার নাতনির জন্য এখন কোনো শক্তিশালী জিন পুরুষের বিয়ের জন্য এগিয়ে আসে নাই। সলমান বেগ কী করবেন ভেবে পায় না। অনিলাকে একটা আলাদা কক্ষ দেওয়া হচ্ছে, কিন্তু খুব সুন্দর এই নতুন ঘর কিনে এখানে অনিলা তার ঘরে আরাম করছে। তার চোখ মুখ লেগে আছে। কিছু একটা শব্দে অনিলার ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে আহমদ তার পালঙ্গের পাশে দাঁড়িয়ে আছে। আহমদ একটা কালো পাঞ্জাবি পরা, মাথায় কালো পাগড়ি, চোখে হালকা সুরমা লাগানো। তার আহমদকে দেখে অনিলার মনে মনে হচ্ছে যুগ যুগ ধরে যেন এই পুরুষটিকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। আহমদ হালকা কাশি দিল। অনিলা নিজের বোকার মতো চেয়ে থাকার কারণে লজ্জা পেও। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এবার তার উচ্চতা অনেকটা আহমদের মধ্যে। আহমদ মুখ খুলে কিছু বলার জন্য, আমি আপনাকে কিছু বলতে চাই। আহমদ কথা বলে অনিলার কক্ষের দরজার দিকে তাকায়, আর সেটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। আপনি আমাকে তখন থেকে আমার জীবন সঙ্গিনী করতে চাই, যখন থেকে আপনার বয়স 40 দিন। আমি আপনাকে ছাড়া কোনোদিন কোনো জিন বা ইনসান মেয়েকে কল্পনা করিনি। আমি জানি না আপনি আমার ব্যাপারে কি ভাবছেন। এতটুকু বলে আহমদ থেমে যায়। তার মনে হলো কেউ যেন কক্ষের বাইরে থেকে তাদের কথা শুনছে। অনিলা নিচের দিকে তাকিয়ে আছেন। তার যেন বিশ্বাস হচ্ছে না যাকে সে এতটা চায় সে ব্যক্তি আগে থেকে তার প্রেমে পড়ে। অনিলা মনটা খুশিতে পড়ে। সে আহমদের দিকে তাকায়। আহমদ বড় বড় চোখ করে অনিলার দিকে তাকিয়ে আছে, কিন্তু অনিলা কিছু বলে না। কিছু বলছে না যে। আহমদের কণ্ঠে এবার ভয়ের আভাস পাওয়া যায়। সে ভয় পাচ্ছে অনিলা যদি না করে দেয়। আমার ভাবতে হবে না, আমি এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেই না কখনো। অনিলা গম্ভীর ভাব নিয়ে আহমদকে উত্তর দেয়। আহমদের মুখ কালো হয়ে যায়। ঠিক আছে, আপনি সময় নিন। আহমদ মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে। অনিলা মনে মনে ভীষণ হাসে। সে নিজেই তো আহমদকে জীবনসঙ্গী হওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েদের কি এত জলদি হ্যাঁ বলা চলে? আহমদ জেনে যায় তার দাদা সলমান বেগ অনিলার জন্য জিনপাত্র খুঁজছেন, এবং তাও ওকে বিয়ে করবেন খুব দ্রুত। সব মিলিয়ে আহমদের খুব মন খারাপ আছে। অনিলা যদি তাকে বিয়ের জন্য রাজি না হয়, সে আর কোনোদিন বিয়ে করবে না। আফসানা তার ভাইয়ের কক্ষে আসে। ভাইয়ের মন খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করে। আহমদ বোনকে সব বলে। অনিলার কথা শুনে আহমদ হাসিতে ভেঙে পড়ে। সে ভাইকে বোঝায় যে অনিলা তাকে পছন্দ করে, কিন্তু কোনো মেয়ে এই ব্যাপারে আগে দ্রুত হ্যাঁ বলবে না। সে ভাইকে সান্ত্বনা দেয়। আফসানা ভাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাইজান, যদি এমন হয় যে জিন সমাজে যদি বলে আপনি বিলকিসকে বিবাহ করলে সমাজের প্রধানের দায়িত্ব পাবে না, তখন কী করবেন? অবশ্যই আমি বিলকিসকে কেউ বিবাহ করব, কারণ শরীয়তের দিক থেকে তাকে বিয়ে করতে কোনো রকম বাধা নেই। আহমদ সাথে সাথে উত্তর দেয়, তাছাড়া আমার সমাজে প্রধান হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি শুধু বিলকিসকে তার মাতা পিতার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য সমাজের প্রধান হতে চাই। ইনশাআল্লাহ আমি প্রধান হলে তাদের কয়েদমুক্ত করে দেব। অনিলা আর তার পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হবে না। ভাইয়ের কথা শুনে আফসানার চোখে পানি এসে যায়। যেভাবে হোক সে তার ভাইয়ের সাথে অনিলার বিয়ে করিয়েই দিবে। আজ ভরা পূর্ণিমা। আহমদ আর অনিলার সমুদ্রের উপর ভেসে উঠছে। তারা দুজন দুজনে হাত ধরে রেখেছে। আজ দুপুরে তাদের বিয়ে হয়ে গেছে। সলমান বেগ প্রথমে রাজি না হয়, কিন্তু আফসানা তাকে বুঝিয়েছে বিলকিসের জন্য আহমেদ বেগের চেয়ে আর শক্তিশালী জিন পুরুষ আর কোথাও পাওয়া যাবে না। সলমান বেগ আর নার্গিস বেগ কোনো দ্বিমত পোষণ করেনি। আর আহমদের দাদি জানতো খুশি। রশিদ বেগের মৃত্যুদণ্ড আরও কার্যকর কয়েকদিন আগেই কার্যকর হয়েছে। তাকে তার বেইমানি সঠিক শাস্তি দিয়েছেন সলমান বেগ আর তার পিতা সলমান বেগ।
রশিদ ভাই মৃত্যুর পর আহমদের সমাজের প্রধান দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব পাওয়ার পর সবার আগে সে পুপি সাবরিন আর তার স্বামী শোয়েবকে কয়েদ থেকে মুক্ত করে। সাবরিন তার কন্যাকে পেয়ে সব দুঃখ কষ্ট ভুলে যায়। সলমান ভাই তার মেয়ে জামাইকে তার কাছে রেখে দেন। অনিলা খিলখিল করে হাসে। সে আহমদের হাত ছেড়ে উড়ে উড়ে দূরে যাচ্ছে। আহমদ তাকে আবার শক্ত করে ধরে ফেলছে। আহমদ তাকে দুষ্টুমি বলছে, আপনার এত দুঃসাহস, আপনি জিন প্রধানের কয়েদ হতে পালিয়ে যাচ্ছেন। আহমদের এই কথা শুনে অনিলা আরও বেড়ে গেছে হাসি। সে খিলখিল করে হেসেই যাচ্ছে। আহমদ মনে চাচ্ছে যে তার এই প্রাক্তন প্রতিবেশী যেন সারা জীবন এভাবে খিলখিল করে হাসতে থাকে। সমাপ্ত। গল্পটা প্রথমবার দ্বিতীয়বার পরে কেউ বুঝতে পারে, যদি সম্পূর্ণ পড়ে অবশ্যই তোমরা মজা পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।